আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা আবারও আবারও একটা ক্লাসে যুক্ত হয়েছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আরেকটা অনলাইন ক্লাসে আহ, আপনাদের সবাইকে পেয়েছি, তো সেটা খুবই আনন্দের। এবং আমরা যে ক্লাসটা করছি এটা হচ্ছে নিউজ গ্যাদারিং ফর প্রিন্ট মিডিয়া, নিউজ গ্যাদারিং এন্ড রাইটিং ফর দ্য প্রিন্ট মিডিয়া। আমরা একটা অনলাইন ক্লাস করছি। আচ্ছা, আমি যদি আমাদের কোর্স আউটলাইনটা যদি আমি আপনাদের সামনে আবার আবার একটু নিয়ে আসি। তো কোর্স আউটলাইনটা আপনাদের সামনে আনলে আহ, আমি যেটা আমি যেটা দেখতে পাই আহ সেটা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কোর্স আউটলাইনটা? মনে হয় না। না স্যার, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি আপনার কোর্স আউটলাইনটা যদি আপনাদের সামনে আরেকবার নিয়ে আসি। হুম, হুম। এই যে কোর্স আউটলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোর্স আউটলাইনটা শেষের দিকে আমরা ইন্টারভিউটা শেষ করলাম। তিনটা ক্লাসে আমরা একটু আরেকটা দেখতে পাচ্ছি, 14 নম্বরের টপিক আছে, এটার নাম হচ্ছে নিউজ রিলিজ। হ্যাঁ, যাকে আমরা প্রেস রিলিজ বলি। হ্যাঁ, ইভালুয়েটিং নিউজ রিলিজ ইউজিং নিউজ রিলিজ। হ্যাঁ, মানে নিউজ রিলিজ প্রেস রিলিজ একই জিনিস আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা একটু আলাপ করতে পারি। এবং এই আলাপটা ছোট আলাপ, আমি আপনাদের তারপর বই থেকেও কিছু রেফারেন্স দিয়ে দিব যে কোথা থেকে আমরা নিউজ রিলিজ সম্পর্কে পড়তে পারি। হ্যাঁ, এটা একটু এটা একটু আপনারা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনাদের কি যে আমি ওই কপিটা পড়তে বলেছিলাম, হ্যাঁ, যে কোয়ালিটিস অফ গুড রাইটিং, রয় পিটার ক্লার্ক অ্যান্ড 14 ট্রেটস অফ রাইটার্স, রবার্ট গার্নিং, 10 প্রিন্সিপাল অফ ক্লিয়ার রাইটিং, এটা কি আপনারা ফটোকপি করে নিয়েছেন? জি স্যার, আমি নিচ্ছি। এটা কি আপনারা পড়েছেন? দেখেন, আমি আপনাদেরকে একটা কথা খুব স্পষ্ট করে বলি, হ্যাঁ, আমাদের যে কোর্স আউটলাইন থাকে সবগুলো ক্লাসই আমরা সিস্টেমেটিক্যালি একের পর এক নিয়ে থাকি। কিন্তু কিছু কিছু টপিক আপনাদেরও পড়া উচিত, এবং সেখান থেকে পড়ে আপনাদেরও আমার সাথে শেয়ার করা উচিত। হ্যাঁ, তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো, এই যে এই যে আপনাদেরকে যে টপিকটা আমি দিয়েছি, এই টপিকটা আপনাদের খুব ভালো করে পড়া উচিত। হ্যাঁ, এটা সামহাও কোনো কারণে পরীক্ষাতেও চলে আসতে পারে। হ্যাঁ, আপনার যদি আমরা সেকেন্ড মিড টার্মটা নিব হচ্ছে আপনার সেকেন্ড মিড টার্মটা নিব হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এটা অন্য কোনো পরীক্ষা তো এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো সো এটা আমরা ক্লাসে আলাপ না করলেও আমি কিন্তু এটা আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু আপনাদের নিজেদের পড়তে হবে। যদিও এই ফাঁকে হয়তো আমি একটু সময় পেলে এটা অবশ্যই আপনাদেরকে আমি আলাপ করে দিব, যার মাধ্যমে আপনি এই দুটো বিষয় সম্পর্কে ভালো করে প্রস্তুতি নিতে পারবেন। ওকে, আমি একটু আলোচনায় আসি। যে আলোচনাটা আমি আসতে চাই, এই আলোচনাটার নাম হচ্ছে 14 নম্বর টপিক, আমাদের আপনারা খাতায় লিখতে পারেন। এই টপিকটাতে আমরা বলছি নিউজ রিলিজ, যাকে আমরা বলছি প্রেস রিলিজ, ইভালুয়েটিং নিউজ রিলিজ এবং ইউজিং দ্য নিউজ রিলিজ। এটা নিয়ে আপনার আলাপ। দেখুন, একজন সাংবাদিক যখন সাংবাদিকতা করেন তার কাছে প্রতিনিয়ত নানা ধরনের নিউজ রিলিজ আসে, নিউজ লেটার আসে, প্রেস রিলিজ আসে। যেমন দেখুন, আমি আপনাদেরকে আরেকটা আরেকটা আমি আপনাদেরকে আর একটা আপনাদেরকে আমি কি বলা যায়, আপনাদেরকে আমি একটা পেজ দেখাই, আপনারা একটু দেখুন। আপনাকে দেখতে পাচ্ছেন একটা একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার। জি স্যার। দেখতে আচ্ছা, আপনার একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, এখন কি আপনার একটা ইমেইল দেখতে পাচ্ছেন? একটা ইমেইলের কপি দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার। আচ্ছা, দেখেন, আমি আমি সাংবাদিক ছিলাম, আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। আমি 2008 থেকে 2016 সাল পর্যন্ত মাঠের সাংবাদিকতা করেছি। মাঠের সাংবাদিকতায় আমি শ্রম দিয়েছি। এই যে সাংবাদিকতা করা, সাংবাদিকতায় যুক্ত থাকা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন সাংবাদিক তখন আপনার কাছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রেস রিলিজ আসবে, যাকে আমরা বলছি সংবাদ বিজ্ঞপ্তি, যাকে আমরা বলছি নিউজ রিলিজ। এই যে দেখেন, এখানে ফোন করে একটা নিউজ রিলিজ লেখা আছে। আচ্ছা, এটা আমার কাছে কে পাঠিয়েছে? এটা পাঠিয়েছে হচ্ছে জনাব শরীফুল ইসলাম। তিনি হচ্ছেন যোগাযোগ কর্মকর্তা, অ্যাকশন এইড বাংলাদেশ। শরীফুল ইসলাম পাঠিয়েছেন, তিনি হচ্ছেন অ্যাকশন এইডের কমিউনিকেশন অফিসার। ওকে, তিনি একটা নিউজ রিলিজ আমার কাছে পাঠিয়েছেন। সেই নিউজ রিলিজটা আমি এখানে পরে আবার নতুন করে লিখেছি। এটা আমি আপনাদেরকেও এটা আমি আপনাদেরকে ক্লাসের যে টপিক সেখানে দিয়ে দিব। আপনাকে পেজটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি? জি স্যার। জি স্যার। ওকে, দেখেন, খুব উপরে স্পষ্ট করে লেখা আছে সংবাদ বিজ্ঞপ্তি। আছে লেখা রানা প্লাজা দুর্ঘটনার শিকার অর্ধেক শ্রমিক এখনো এখনো বেকার। একটা হেডলাইন আছে, তারপরে ডেট লাইন আছে, যেখান থেকে যেখান থেকে এই সংবাদটা আপনার তৈরি করা হয়েছে। এটা 16 এপ্রিল 2016, ঢাকা, অ্যাকশন এইড বাংলাদেশ, অ্যাকশন অফিস থেকে এই ছবি এটা পাঠানো হয়েছে।
তারপরে কি এই সংবাদ পাঠানো হয়েছে, সংবাদের হেডলাইন কি, দুর্ঘটনার শিকার অর্ধেক শ্রমিক এখনো বেকার। আর সংবাদের ইন্ট্রোতে কি বলা আছে, রানা প্লাজা দুর্ঘটনার শিকার 48% শ্রমিক এখনো বেকার, শারীরিক ও মানসিক সমস্যার কারণে তারা এখনো কাজে ফিরতে পারছেন না। অ্যাকশন এইড বাংলাদেশের এক প্রতিবেদনে এই রকম এমন তথ্য ফুটে এসেছে, যেখানে বলা হয়েছে বেঁচে থাকার প্রয়োজনে 59% শ্রমিক দীর্ঘমেয়াদী মানসিক সমস্যায় ভুগছেন। ওকে, দীর্ঘমেয়াদী মানসিক সমস্যায় ভুগছেন। একটা একটা চমৎকার ইন্ট্রো। আমি আপনাদেরকে বলেছি যে একটা নিউজের সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ইন্ট্রো। তারপরে কি আছে, শনিবার ঢাকার ব্র্যাক সেন্টার ইন ইন এ রানা প্লাজা ধসের 3 বছর, পোশাক শিল্পের অগ্রগতি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে অ্যাকশন এইড, যেখানে রানা প্লাজা থেকে বেঁচে যাওয়া শ্রমিকদের বর্তমান পরিস্থিতি এবং পোশাক খাতের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। গবেষণার ফলাফলে দেখা যায় বেঁচে থাকা শ্রমিকদের প্রায় 79% নিজে ব্যবসা করতে চান, মাত্র 5% পোশাক শিল্পে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। অর্থাৎ এখনো অধিকাংশ শ্রমিকদের মধ্যে কারখানায় কাজ করার বিষয়ে ভীতি রয়েছে। প্রতিবেদনে প্রতিবেদনের এই জরিপে প্রতিবেদনের এই জরিপে মোট 1300 জন অংশগ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগেরই বয়স 21 থেকে 30 বছরের মধ্যে। আর মৃত শ্রমিকদের পরিবারের ক্ষেত্রে 500 পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়। প্রতিবেদন বলছে রানা প্লাজা দুর্ঘটনার শিকার শ্রমিকদের 20 ভাগের পরিবারের 2 জন করে নির্ভরশীল সদস্য রয়েছেন, 23 ভাগের আছে 4 জন করে নির্ভরশীল সদস্য। গবেষণায় দেখা গেছে এখন এই শ্রমিকরা যে আয় করেন তার 60 ভাগ চলে যায় খাবারে, আয়ের প্রায় 16 ভাগ চলে যাচ্ছে ঘর ভাড়ায়, মাত্র 8 ভাগ টাকা খরচ করতে পারেন চিকিৎসা ক্ষেত্রে। তবে এক্ষেত্রে টাকাটা বেশি দরকার ছিল আবার কাজে ফিরতে। আহ আমরা একটু আজানের প্রতি শ্রদ্ধাশীল হই। হ্যাঁ, আমি একটু 1টা মিনিট আপনাদের জন্য একটু 1-1.5 মিনিট আমি একটু কি বলা যায়, একটু আমি ওয়েট করি। আমার বাড়ির পাশে যে আজানটা হচ্ছে এটা একটু আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ।
শেষ হলো আমাদের সুমধুর আজানের আজানের ধ্বনি। আসলে আসলে শুধুমাত্র আমার কাছে মনে হয় শুধুমাত্র আসলে আমাদের ইসলাম ধর্মেরই নয়, সকল ধর্মেরই যে আপনার প্রার্থনার আহ্বান, হ্যাঁ, হোক সেটা মন্দির, হোক সেটা গির্জা, ইভেন হোক সেটা সিনাগগ, হ্যাঁ, সেখানকার যে আহ্বান সেটা আসলে অনেক সুমধুর সকল ধর্মেরই। আমি সামনের দিকে যাই তো দেখেন, এই যে এই যে প্রেস রিলিজটা এখানে আসছে, এইরকম প্রেস রিলিজ আপনি যখন একজন সাংবাদিক হিসেবে কাজ করবেন, এরকম প্রেস রিলিজ আপনার কাছে অহরহ আসবে। আপনার কাছে না আসলেও আপনার অফিসের বসের কাছে, বসের বসের অফিসের যে আপনার আপনার রিপোর্টিং অথরিটি তার কাছে আসবে, এবং সে কি করবে, এটা আপনাকে ফরওয়ার্ড করে দিবে, দিয়ে বলবে যে "এই, এখান থেকে একটা নিউজ বানাও"। ওকে। অ্যাকশন 8 একটা গবেষণা করেছে, অ্যাকশন 8 সেই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে। অ্যাকশন 8 কিছু আপনার অতিথিদেরকে ডেকেছে, কিছু এক্সপার্টদেরকে ডেকেছে, তাদের কথা শুনেছে, সব কিছু মিলে একটা অনুষ্ঠান আপনার অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানের উপরে একটা প্রেস রিলিজ তৈরি করা হয়েছে। সেই প্রেস রিলিজটা সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে, এটা অ্যাকশন 8 এর প্রেস রিলিজ। এবং এবং সেখান থেকে সংবাদ তৈরি করা আপনার দায়িত্ব। এবং এখান থেকে সংবাদ তৈরি করার ক্ষেত্রে কি কি দায়িত্ব আপনার, যেমন দেখেন এই নিউজটা হচ্ছে 1116 শব্দ, 1116 শব্দ, অনেক বড়, হ্যাঁ। আপনি হয়তো এটার একটা ছবিও ব্যবহার করবেন, যেমন আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ। যেমন আমি আপনাকে দেখাই যে এই যে আপনার এই যে নিউজটা অ্যাকশন 8 আমাকে পাঠিয়েছে, অ্যাকশন 8 কিন্তু আমাকে ছবিও পাঠিয়েছে, হ্যাঁ। যেমন দেখেন, অ্যাকশন 8 কিন্তু আমাকে ছবিও পাঠিয়েছে। ছবিটা গেল কই, হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ, অ্যাকশন 8 আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি আবার যাই, এই যে দেখেন, এই যে অ্যাকশন আমাকে যে মেইলটা করেছে, দেখেন এই মেইলের নিচে কিন্তু ছবিও আছে, হ্যাঁ। ছবিটা যদি আমি একটু বড় করি আপনারা দেখতে পাবেন কিনা জানি না। এই যে বাম পাশে ছবি দেখতে পাচ্ছেন, একটা একটা অনুষ্ঠান হয়েছে, একটু মনে হয় দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি? স্যার, জি স্যার, দেখা এই যে যাচ্ছে। ডান পাশে, আমার ডান পাশে ছবি দেখা যাচ্ছে, এই দেখেন এটা একটা সবার মধ্যে আলোচনা চলছে, হ্যাঁ। তারপরে এই যে দেখেন এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, প্রিভিউটা বড় করে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে একটা একটা সংস্থা আপনাকে আপনাকে একটা প্রেস রিলিজ পাঠিয়েছে, একটা রিপোর্ট পাঠিয়েছে, আর কি পাঠিয়েছে, একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার আহ কয়েকটা আপনার ছবি পাঠিয়েছে। তো এখন আপনার অফিসের যে দায়িত্বশীল বস, সে আপনাকে বলতে পারে কি, এই, এখান থেকে একটা নিউজ বানাও। এখন আপনি যে নিউজটা বানাবেন, আপনি যে নিউজটা তৈরি করবেন, হ্যাঁ, সেই নিউজটা তৈরি করার কি করতে হবে, নিউজটা আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। নিউজটা মনোযোগ দিয়ে পড়ার পরে কি হবে, তারপর সেখান থেকে একবার নিউজ বানাতে হবে। এবং এখানে শব্দ আছে কত, 1117 বা 1116। সেখান থেকে হয়তো এটাকে আপনাকে 500 ওয়ার্ডের একটা সংবাদ আসলে আপনাকে তৈরি করতে হবে। মনে রাখবেন, প্রেস রিলিজ যেটা আপনার কাছে আসে, যেটা অফিসের কাছে আসে, সেটা হুবহু সেইভাবে আপনার প্রচার বা প্রকাশিত হয় না। ওকে। তারা একটা প্রেস রিলিজ পাঠায়, সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়, যার মাধ্যমে আপনারা কিছু একটা নিউজ করতে পারেন। তো তাই বলে এই নয়, সেটা কিন্তু সরাসরি আপনার তাদের মতো করে প্রকাশিত হয় না, কারণ তাদের মধ্যে তাদের বিজ্ঞাপন থাকে, তাদের উপর ফোকাস থাকে, তারা নিজেদের মতো করে সংবাদটা সম্প্রচার করতে চায়। কিন্তু সংবাদ মাধ্যম তো আপনার, পত্রিকার পাতা তো আপনার, আপনি হচ্ছেন প্রতিবেদক। আপনি কি করবেন, আপনি আপনার অফিসের স্ট্যান্ডার্ড বজায় রেখে, আপনি আপনার অফিসের প্রয়োজন বজায় রেখে, আপনি আপনার অফিসের লক্ষ্য বা অবস্থান বজায় রেখে আপনি নিজের মতো করে সংবাদ তৈরি করবেন। তো সো এইরকম প্রেস রিলিজ আপনারা প্রচুর পাবেন, যেখান থেকে আপনার সংবাদ তৈরি করা আপনার প্রয়োজন হতে পারে। যে প্রেস রিলিজ গুলো আসে, যেমন প্রেস রিলিজ যারা লিখে, যেমন ধরুন এই প্রেস রিলিজটা লিখেছে কে, এইটা লিখেছেন যে ভদ্রলোক, তিনি হচ্ছেন কমিউনিকেশন অফিসার অ্যাকশন 8, হ্যাঁ, মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। তিনি অ্যাকশন 8 জয়েন করার আগে বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, বিভিন্ন বিভিন্ন সাংবাদিকতা করেছেন বিভিন্ন মাধ্যমে। তিনি একজন দায়িত্বশীল সাংবাদিক ছিলেন। এবং তার জন্য এই জিনিসগুলো লেখা কি হয়েছে, এই জিনিসগুলো লেখা হচ্ছে অনেক সহজ হয়েছে, অনেক সহজতর হয়েছে। যে কারণে তিনি অনেকটাই নিউজের মতো করে উনি আপনার রিপোর্টটা লিখে আমাদের পাঠিয়েছেন। কিন্তু তারপরেও একজন প্রতিবেদকের কাজ কি, এটা আবার ভালো করে পড়া, রিরাইট করা, তার ভেতর দিয়ে আপনার একটা সংবাদ তৈরি করা। যেমন দেখেন, তারা সংবাদের শিরোনাম দিয়েছে, দুর্ঘটনার শিকার অর্ধেক শ্রমিক এখনো বেকার। আপনি শিরোনামটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন ধরেন এই যে রিপোর্টটা পাবলিশ হয়েছে, হ্যাঁ,
এই যে রিপোর্টটা পাবলিশ হয়েছে, এই রিপোর্টটা পাবলিশ হওয়ার মধ্যে এই যে বলা আছে এরকম যে এই যে দেখেন, এই রিপোর্টের মধ্যে বলা আছে কি, গবেষণার ফলাফলে দেখা গেছে বেঁচে থাকা শ্রমিকদের 79% নিজে ব্যবসা করতে চান, মাত্র 5% শ্রমিক পোশাক শিল্পে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। অর্থাৎ এখনো অধিকাংশ শ্রমিকদের মধ্যে কারখানায় কাজ করা সম্পর্কে ভীতি রয়েছে। অর্থাৎ এই গবেষণায় দেখা গেছে যারা আপনার রানা প্লাজায় একটা ভয়ঙ্কর রকম ডিজাস্টার বা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাদের মধ্যে মাত্র 5% বা 5 জন, তাদের মধ্যে মাত্র 5% বা 5 জন কি করতে চান, তারা হচ্ছে কাজে ফিরতে চান, কাজে ফেরার ব্যাপারে আগ্রহী। তো আমার শিরোনামটা কিন্তু এটাও হতে পারে, হ্যাঁ, যে দুর্ঘটনার শিকার শ্রমিকের মাত্র 5% আবার কাজে ফিরতে চান বা আবার তৈরি পোশাক শিল্পে ফিরতে চান। আমার শিরোনাম সেটাও হতে পারে, এটা আমার অফিসের পলিসি। হ্যাঁ, তারা দিয়েছে কি, বড় করে দিয়েছে যে এখনো 50% শ্রমিক তারা এখনো বেকার। তারা আর্থিক সহযোগিতা পেয়েছে ঠিক আছে, কিন্তু তাদের যে জীবন চলার জন্য একটা যথাযথ কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের কোনো বিষয় বা কোনো ব্যাপার সেখানে নিশ্চিত করা যায়নি। কাদের? ওই 50% হচ্ছে আপনার শ্রমিকের। তো ফলে এখানে বোঝা যাচ্ছে কি, যে এই যে প্রেস রিলিজ, এই প্রেস রিলিজটা রিরাইট করা, এই প্রেস রিলিজটা ছোট করা, এই প্রেস রিলিজটা নিয়ে কাজ করা, এটা হচ্ছে একজন সাংবাদিকের বড় দায়িত্ব। আচ্ছা, এখন আসেন, যদি এইরকম প্রেস রিলিজ, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, দেখি এটা দেখাতে পারবো কিনা। যেমন স্ক্রিন শেয়ার দিই, যেমন আমি আমি আমার একটা পার্সোনাল মেইলে আপনাদেরকে ঢুকে নিই। হ্যাঁ, দেখেন, আমি যেমন পার্সোনাল মেইলে যদি আমি যদি আমি যদি আমি সার্চ দিই প্রেস রিলিজ নাম দিয়ে, হ্যাঁ, আমি যেহেতু আপনারা কি দেখতে পাচ্ছেন আমার আমার ইয়েটা, আপনারা কি আমার ইমেলটা দেখতে জি পাচ্ছেন? স্যার, দেখা যাচ্ছে। মানে এটা এটা একটু ব্যক্তিগত বিষয়, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, যেমন দেখেন, আমার আমার এখানে কতগুলো প্রেস রিলিজে বসে আছে দেখেন। একটা কর্পোরেট নিউজ, বিএমএ, হ্যাঁ, প্রেস রিলিজ, এটা একটা প্রেস রিলিজ আছে। অনুষ্ঠিত হলো বেসিসের নির্বাচনী পরিচিত সভা, বিদায়ী জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত এতজন, এই দেখেন, এটা একটা প্রেস রিলিজ। দেখেন, এই প্রেস রিলিজটা কে পাঠিয়েছে? বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। হ্যাঁ, যাত্রী কল্যাণ সমিতি আমাকে একটা প্রেস লিস্ট পাঠিয়েছে। তো যাত্রী কল্যাণ সমিতি যে প্রেস লিস্টটা পাঠিয়েছে, সেই প্রেস লিস্টটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি, এইটা দেখতে পাচ্ছেন? জি আপনারা কি স্যার। যাত্রী কল্যাণ সমিতির প্যাডে কি প্রেস লিস্টে দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখা স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা পত্রিকায় যখন সংবাদ প্রকাশিত হয়, এই যে যাত্রী কল্যাণ সমিতি এভাবে লিখেছে, তারপর নিচে চার্ট দিয়েছে, এরকম দিয়েছে, হ্যাঁ, নিউজ কি এইভাবে প্রকাশিত হয়েছে পত্রিকায়? না। দুর্ঘটনা প্রতিরোধের সুপারিশ সমূহ এগুলি প্রকাশিত হয়েছে? না। তাহলে কি হয়েছে, যাত্রী কল্যাণ সমিতি একটা সংস্থা, যারা কি করে, যারা হচ্ছে বাংলাদেশের আপনার নানা কিছুর ক্ষেত্রে বিশেষ করে উৎসব আয়োজনে যে আপনার মানুষের ঘরে ফেরার ঘটনা ঘটে, সেখানে যে আবার দুর্ঘটনা ঘটে, সেটা নিয়ে তারা আসলে তথ্য সংগ্রহ করে অনেকটাই সংবাদপত্রের ভিত্তিতে। 25 ফেব্রুয়ারি 2024 এই এই প্রেস লিস্টটা তারা আমাকে পাঠিয়েছে। এখানে কি বলা হয়েছে? বিদায়ী জানুয়ারি মাসে 521টি সড়ক দুর্ঘটনায় 486 জন নিহত, আহত 1054 জন। এটা জানিয়েছে কে? যাত্রী কল্যাণ সমিতি। আপনি কি এটা এইভাবে নিউজ করবেন? আপনি এইভাবে নিউজ করবেন না। আপনি নিউজ করবেন কি, আপনি শিরোনাম দিবেন। হ্যাঁ, শিরোনাম দিবেন। গত গত ঈদ উল ফিতর কি মাসে হয়েছে আমাদের, কেউ বলতে পারেন? ঈদ উল ফিতর স্যার, এপ্রিল। মার্চ মাস। এপ্রিল মাসে হলো। তারপরে আমরা কি পেলাম, তার আগে যেটা ছিল হচ্ছে জানুয়ারি মাস, বলা হচ্ছে শুধুমাত্র এক জানুয়ারি মাসে, অর্থাৎ কি হলো, 2024 সালের প্রথম মাসে সড়ক দুর্ঘটনা কেমন হয়েছে, কতজন মারা গেছে, সেটা একটা বিষয় দেখেন। এখানে এই যে দেখেন তো, এই নিউজটা লিখছে বিদায়ী জানুয়ারি মাসে দেশের গণমাধ্যমে, এই গণমাধ্যমে তথ্যটা বিশ্লেষণ করে। আমাদের নিউজ কি এরকম হয়, নাকি এখানে একটা ছোট একটা ইন্ট্রো থাকার কথা, আড়াই থেকে 3.5 লাইনের বা 4 লাইনের? আমরা তাই শিখেছি না? আপনাকে একটু রিকল করতে পারেন? দেখেন, এখানে কোনো ইন্ট্রো আছে? এখানে ইন্ট্রোটা ফার্স্ট প্যারাটা কত বড় দেখেন। এখানে ফার্স্ট প্যারাটা হচ্ছে আপনার 200 ওয়ার্ডের। এই ইন্ট্রো কি 200 ওয়ার্ডের হবে?
আমরা জানি ইন্ট্রো নর্মাল শব্দ বলা হয় আপনার 17 থেকে 27 32 শব্দ, যেটা আপনার পরে বাড়িয়ে আমরা বলি হচ্ছে আপনার 40 থেকে 45 বা 50 পর্যন্ত যায়। এবং আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ধরে নিয়েছি যে বাংলাদেশে ইন্ট্রো হবে হচ্ছে, কি হবে, ইন্ট্রো হবে হচ্ছে আপনার 3.5 থেকে 4 লাইন। এখানে কি কত লাইন আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 লাইনের কি ইন্ট্রো হবে? আপনাদের কি মনে হয়? জি না স্যার। না স্যার। 15 লাইনের ইন্ট্রো হবে না, ইন্ট্রো হবে হচ্ছে 2.5 থেকে 3.5 লাইন, ম্যাক্সিমাম 4 লাইন। তো সো আপনার কাছে যখন এই প্রেস লিস্টটা আসবে, ঠিক আছে, আপনাকে যখন প্রেস লিস্টে আসবে তখন এটাকে আপনাকে মডিফাই করে আপনার মতো করে সাজাতে হবে না? আপনি কি হেডলাইনে এত কিছু লিখবেন, বিদায়ী জানুয়ারি মাসে 521 সড়ক দুর্ঘটনায় 486 জন নিহত, আহত 1054 যাত্রী কল্যাণ সমিতি? আপনি কি এটা লিখবেন? নাকি এই নিউজের মধ্যে যদি এমন থাকে যে দশ গত 10 বছরের মধ্যে জানুয়ারিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে 2024 সালে, তাহলে আপনি শিরোনাম কি করবেন? আপনি শিরোনাম করবেন হচ্ছে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে 10 বছরে, গত 1 দশকে সড়ক দুর্ঘটনায় জানুয়ারিতে সবচেয়ে বেশি মৃত্যু বা প্রাণহানি, গত 1 দশকে জানুয়ারিতে সবচেয়ে বেশি প্রাণহানি, বা গত 1 দশকে সড়কে গত জানুয়ারিতে সবচেয়ে বেশি প্রাণহানি, তাই না? আপনি 521 জন মারা গেছে, 521টা দুর্ঘটনা, 486 জন নিহত, 1054 জন আপনার আহত, এটাকে আপনি শিরোনামে দেবেন না। জি না স্যার। তো ফলে কি, এইটা আপনার পড়াশোনা করে, মডিফাই করে আপনাদেরকে নিউজটা লিখতে হবে। এটা অনেকটাই জটিংস এর মতো, হ্যাঁ, এটাও আপনার এলোমেলো করে দেওয়ার সংবাদ, এটা অনেকটা জটিংস এর মতো। তার ভিত্তিতে এখানে আপনার নিউজটা লেখার সুযোগ আছে। এবং আমি আপনাদেরকে হলফ করে বলছি যে যে আপনাদের এই, যখন আপনারা রিপোর্টিং এ যাবেন, এই প্রেস লিস্ট থেকে রিপোর্ট লেখার দায়িত্ব আপনার উপর পড়বেই। যেমন গতকাল গতকাল প্রথম আলো পত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে, হ্যাঁ, আপনারা কি আমার বারটা দেখতে পাচ্ছেন গুগলের? দেখতে পাচ্ছেন কি? জি না এখন কি স্যার। দেখতে না স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে এটা না। এটা মনে হয় আবার আপনার ইয়ে করতে হবে, হ্যাঁ, এটা আবার আমাকে ইয়ে করতে হবে আর কি, মানে ইয়ে দিতে হবে, দাঁড়া, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি গতকাল একটা পত্রিকায় দেখলাম, গতকাল না আজকে, আচ্ছা এটা কত সালে গেছি আমি, সরি, ওই যে আপনার একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে আপনার যে ওই যে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা যায় হচ্ছে ছাত্ররা, হ্যাঁ, একটা নিউজ হয়েছে, নিউজকে পড়েছেন? নিউজটা কি কেউ পড়েছেন আপনারা? জি না স্যার। এই যে দেখেন, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন, এই সংবাদটা কি, এই সংবাদটা বলা হচ্ছে, এই সংবাদটা এখানে বলা হচ্ছে রাজধানীকে সড়কে মৃত্যু বেশি শিক্ষার্থীদের। ওকে, এটাও একটা সংস্থা, যে সংস্থা একটা জরিপ করেছে, যে সংস্থা আপনার, সেই সংস্থা আপনার একটা গবেষণা করেছে। সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে আপনার আহ সেই সংস্থার নাম হচ্ছে রোড সেফটি ফাউন্ডেশন। তারা একটা গবেষণা করেছে, সেই গবেষণা লব্ধ তথ্য পেয়েছে, সেখান থেকে তারা প্রেস রিলিজ পাঠিয়েছে বা একটা প্রেস ব্রিফিং করেছে, সেখান থেকে এই নিউজটা তৈরি হয়েছে। সেই নিউজের গবেষণায় দেখা গেছে যে ঢাকা শহরে যত দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির শিকার হন যারা, বা প্রাণহানির শিকার হন যারা নিহত হন, তারা বেশিরভাগই হচ্ছে শিক্ষার্থী। বুঝতে পেরেছেন? তো এই সংবাদটা তারা প্রেস রিলিজ দিয়েছে, তারপরে কি করেছে, তারপরে প্রথম আলো তাদের মতো করে গ্রাফিক্স করেছে, প্রথম আলো তাদের মতো করে জিনিসপত্র তৈরি করেছে, তারপরে বিশেষজ্ঞের সাথে কথা বলেছে, সবকিছু মিলে তারা নিউজটা তৈরি করেছে। এই যে যাত্রী কল্যাণ সমিতির যে প্রেস রিলিজটা আপনি দেখলেন, এই প্রেস রিলিজটা এই প্রেস রিলিজটা পড়ার পরে এই প্রেস রিলিজটা পড়ার পরে এই প্রেস রিলিজটা পড়ার পরে হতে পারে এমন যে এই নিউজ সম্পর্কে আপনাকে কথা বলতে হবে, কথা বলা প্রয়োজন, তখন কিন্তু আপনি একজন বিশেষজ্ঞর সাথেও কথা বলতে পারেন ফোনটা তুলে নিয়ে।
ফোনটা তুলে নিয়ে বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন, কথা বলার পরে তাদের সাথে আলাপ করে আপনারা সংবাদটা সংবাদটা লিখতে পারেন, সংবাদটা আরো সমৃদ্ধ করতে পারেন। তো সো অ্যাজ এ রিপোর্টার, প্রেস রিলিজ আপনার কাছে আসবেই। সেই প্রেস রিলিজটাকে যথাযথ করে আপনার সংবাদপত্রে তৈরি করার মতো করে তৈরি করাটাও খুব জরুরি। সেটা আপনি তৈরি করবেন। সেই তৈরি করার ক্ষেত্রে কি জরুরি, এর মধ্যে মূল মেসেজটা কি সেটা জরুরি, তারপরে ইন্ট্রো লেখাটা জরুরি, তারপরে সংবাদের মতো করে এটাকে বর্ণনা করা জরুরি। বুঝতে পেরেছেন? যে বর্ণনাটা এখানে নেই, এই যে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রেস রিলিজে নেই। আমি আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিলাম আজকে, সেটা হচ্ছে এই যাত্রী কল্যাণ সমিতির যে হচ্ছে আপনার প্রেস রিলিজটা, এটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি, আপনাদের আমি পেজে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিয়ে ফটোকপি করে এখান থেকে একটা নিউজ লিখবেন, যে নিউজ নিয়ে আমাদের আগামী দিনে আলোচনা হবে। যদিও কালকে কালকে বুধবার, বুধবার আপনারা তো মনে হয় বৃহস্পতিবার একদিন ইউনিভার্সিটি আসেন না? বৃহস্পতিবার আপনাদের একটা ক্লাস থাকে নাকি? জি স্যার। দেখি জি বৃহস্পতিবার স্যার, একটা ক্লাস। বৃহস্পতিবার হ্যাঁ, একটা ক্লাস। বৃহস্পতিবার ক্লাস নিতে পারি কিনা, আমাদের ক্লাসগুলো শুক্র শনিবারই বেশি থাকে, জানার কারণে সেই ক্লাসগুলো নেওয়া হয়নি, ঠিক আছে? তো ফলে ফলে আমি একটু আপনাদের সশরীরে ক্লাস আর একটা করতে পারি কিনা সেই চেষ্টা আমি করব। তো এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এটা পাঠিয়ে দিচ্ছি, এটা আপনারা এই হোমওয়ার্কটা করবেন। এই যে এই যে আপনার প্রেস রিলিজ থেকে আপনার সংবাদ তৈরি, এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি না? আর কোনো প্রশ্ন? স্যার, যেই সোর্স থেকে সবসময় স্যার এই প্রেস রিলিজটা দিবে, ওটা সবসময় অথেন্টিক হবে কিনা এটা কিভাবে বুঝবো? না, যেমন ধরেন এই যে অ্যাকশন এইড, অ্যাকশন এইড তো আপনি তো জানেন, অ্যাকশন এইড তো বাংলাদেশে একটা কথিত যশা হচ্ছে প্রতিষ্ঠান, তাই না? আবার এই ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা লোকজন থাকেন তারা তো সাংবাদিকের পরিচিত হন। যেমন ধরেন আমার কাছে মনে আছে আপনার ওই যে মহসিন ভাই, মহসিন ভাই নামে ভদ্রলোক আছে, তিনি হচ্ছেন বিজিবির আপনার পিআরও। হ্যাঁ, বিজিবি বাংলাদেশ বর্ডার বর্ডার গার্ড, হ্যাঁ বর্ডার গার্ড বাংলাদেশ, হ্যাঁ বিজিবির হচ্ছে আপনার পিআরও। আমি তো তাকে চিনি। এখন ধরেন বিজিবির যদি কোনো প্রেস ব্রিফিং হয়, প্রেস রিলিজ হয়, সেটা কে পাঠাবে? সেটা মহসিন ভাই পাঠাবে। তো মহসিন ভাইকে তো আমি চিনি, তাই না? অথেন্টিক হয়ে যাবে। আবার ধরেন বিভিন্ন এই যে আপনি দেখবেন, এটা 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 হচ্ছে সারা ওয়ার্ল্ডের একটা প্র্যাকটিস। বিভিন্ন যে সরকারি দপ্তর, বিভিন্ন যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এনজিওস আছে, সবারই কিন্তু একজন কমিউনিকেশন অফিসার বা একজন পাবলিক রিলেশনস অফিসার থাকেন। আপনি মানবাধিকার কমিশনে যান, একজন পিআর পার্সন পাবেন। আপনি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে যান, একজন পিআরও আছেন। আপনি অর্থ মন্ত্রণালয়ে যান, একজন পিআরও আছেন। আপনি ইউএন আইএলওর কাছে যান, একজন কমিউনিকেশন অফিসার আছেন। আপনি ব্রিটিশ হাই কমিশনে যান, একজন কমিউনিকেশন অফিসার, পলিটিক্যাল অফিসার বা হচ্ছে আপনার প্রেস লিয়াজো অফিসার আছে। তার মানে হচ্ছে আপনাকে যথাযথ তথ্য দেওয়ার জন্য প্রত্যেকটা বড় বড় সংগঠনে, প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন। এই জন্যই সাংবাদিকতায় যারা করেন, সাংবাদিকতায় যারা পড়েন, তারা পরবর্তী সময়ে নানা ধরনের এই এই ধরনের কাজ, পাবলিক রিলেশনস অফিসার, কমিউনিকেশন অফিসার, পলিটিক্যাল অ্যাডভাইজার, পলিটিক্যাল অফিসার, হ্যাঁ, এই ধরনের নানা পদে সাংবাদিকরাই চাকরি পেয়ে থাকেন, কারণ তারা জনসংযোগ বা গণসংযোগের বিষয়টাতে তারা অভিজ্ঞ হয়ে থাকেন। আমিও চাকরির জন্য ট্রাই করেছি, আপনার সুইডিশ এম্বাসিতে, আমিও চাকরির জন্য ট্রাই করেছি বড় বড় এনজিওতে, হ্যাঁ ইন্টারন্যাশনাল এনজিওতে, ইউএনওতে, কোথাও আমার চাকরি হয়নি। আই ওয়াজ নট ডিক্লেয়ার্ড অ্যাজ এলিজিবল ফর দেয়ার জব। কিন্তু আপনাদের ম্যাডাম মানে আমার স্ত্রী, সে আপনার খুবই খুবই গুণী ছিল, সে খুবই আগ্রহী ছিল। সে একটা আমেরিকান এনজিওতে চাকরি করতো আর কি। হ্যাঁ, সে প্রথমবার ভাইবা দিয়েছে আমেরিকান এনজিওতে, সেখানে তার চাকরি হয়েছিল। সেখানে তার আপনার কাজ ছিল ওয়ার্কিং অ্যাজ এ কমিউনিকেশন অফিসার। তো অনেক টাকা বেতন পেতো, আমেরিকান কোম্পানি। সে ছেড়ে আপনাদের ম্যাডাম জগন্নাথ ইউনিভার্সিটি জয়েন করেছিলেন, পরে তিনি ঢাকা ইউনিভার্সিটি চলে আসেন, আর এখন তো তিনি বিদেশে। তো যাই হোক, তো এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার দায়িত্বশীল কর্মকর্তা আপনি পাবেন। ইভেন আমি যখন সচিবালয় কভার করতাম, সচিবালয় ধরেন বাংলাদেশে প্রায় 30-40টা মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, বিভাগ আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা মন্ত্রণালয়, দপ্তর এবং বিভাগের পিআর পার্সনকে, পাবলিক রিলেশনস অফিসারকে তাদের আপনার তালিকা আছে। তো আমি যখন যমুনা টিভিতে যে ডেস্কে বসতাম, সেই ডেস্কের সামনে এরকম তালিকাটা টাঙানো থাকে, কারণ কখনো আমার কাকে ফোন করতে হয়, ঠিক আছে? তো সো আপনার কাছে যে প্রেস রিলিজটা আসছে সেটা অথেন্টিক কিনা সেটা জানার জন্য, ক্রস চেক করার জন্য আপনার মাধ্যম আছে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, স্যার। পরে কারো, হ্যাঁ পরে কারো প্রশ্ন?
কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই? মেয়েরা তো একেবারেই প্রশ্ন করে না। আপনারা এই না, আপনারা আপনাদের রিপোর্টিং এর ব্যাপারে হয়তো নিশ্চয়ই আপনাদের অনেক অনীহা আছে, আপনারা রিপোর্টিং করতে চান না। এনিওয়ে, তো যাই হোক, অনীহা থাকতেই পারে। আপনার সরকারি চাকরি করবেন, আপনার বড় বড় জায়গায় অফিসার হবেন, আমি তাদের জন্য প্রার্থনা করি। কিন্তু আমরা যেহেতু একটা কারিকুলামের মধ্য দিয়ে আমরা যেহেতু অনার্স ডিগ্রিটা পাশ করব, তার জন্য কিন্তু আমাদের কিছু পড়াশোনা করা, হ্যাঁ, তার জন্য কিছু আমাদের আমাদের শ্রম দেওয়াটা কিন্তু আসলে আসলে খুব 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 জরুরি। ঠিক আছে? তো সেজন্যই বলবো যে আসলে ক্লাসের পড়াশোনাটা তো একটু মনোযোগী হওয়া প্রয়োজন। তো আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিলাম, এটা আপনারা দেখবেন, পড়বেন। ঠিক আছে? এটা আপনারা দেখবেন, পড়বেন, তার ভিত্তিতে আমরা হয়তো আগামী দিনে আলোচনা করব। এবং দেখে পড়ে আপনারা কি করবেন, দেখে পড়ে আপনারা যেটা করবেন, আমি যে হোমওয়ার্কটা দিলাম সেটা কিন্তু অবশ্যই করবেন। কালকে আপনাদের ক্লাসটা আমার হচ্ছে না, যদি মিঠুন স্যার ক্লাস না নেয় তাহলে সেই ক্লাসটা হতে পারে। আমি চেষ্টা করছি বৃহস্পতিবার একটা স্লট বের করার জন্য, আপনাদের সাথে ক্লাস নেওয়ার জন্য। সেটা আমরা হয়তো একটা স্লট বের করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনাদের সোমবার যদি আপনাদের সেকেন্ড মিড হয়, তার আগে দুটো ক্লাস হবে হচ্ছে আপনার কি, আপনার হচ্ছে জটিংস থেকে আপনার নিউজ লেখার প্রেক্ষাপটে দুটো ক্লাস হবে। যেহেতু সোমবার পরীক্ষা হলে রোববার হচ্ছে আমাদের অফলাইনে পরীক্ষা, সেখানে ক্লাস, সেখানে আমরা ক্লাসটা নিব। আর যেহেতু সোমবারে যদি আমরা পরীক্ষাটা নিই, তাহলে শনিবারে আপনাদের একটা অনলাইনে ক্লাস হবে। ক্লিয়ার বিষয়টা? স্যার এটা স্যার অফলাইনে নিলে বেশি ভালো হতো, ইফেক্টিভ আমি হতো। আই এম ট্রাইং ফর দ্যাট, সেই জন্য তো আমি কালকে স্লট খুঁজছি, বৃহস্পতিবার স্লট খুঁজছি, হ্যাঁ। কিন্তু শনিবারে তো আপনি ইউনিভার্সিটি আসবেন না, তাই না? আমি যে সোমবারে পরীক্ষা নিয়ে আমাদের সময় কত, 2 দিন আছে, ঠিক আছে। একদিন তো আমি অবশ্যই অফলাইনে নিব, আরেকদিন হয়তো অনলাইনে হতে পারে। ওকে? আমি বুঝতে ওকে। পারছি যে এই বিষয়টা আপনারা হাতে কলমে আরো শিখতে চান, আপনারা আরো অভিজ্ঞ হতে চান। যেহেতু এটা আপনাদের একটা এই প্রথম প্রশ্ন পরীক্ষায় আসে, এই বিষয়ে আপনাদের চিন্তা আছে, আগ্রহ আছে। তো সেই আগ্রহটা কিভাবে পরিপূর্ণভাবে পূরণ করা যায়, সেই চেষ্টা আমি আমার তরফ থেকে সর্বোচ্চটা করব। কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো মতামত? প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত? আচ্ছা, প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত কোনো কিছু নেই, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করি। আজকের ক্লাসটা শেষ করে এটা আমি আপনাদের ফেসবুকে, আপনাদের ইউটিউবে আপ করে দিব, আপনারা পেয়ে যাবেন। আমরা এটার আরেকটা ক্লাস করবো, সেকেন্ড ক্লাস, সেটা আমরা মনোযোগ দিয়ে করব। আর বাকি যে কাজগুলো আমরা করবো সেটা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম। আপনাদের কারো কোনো প্রশ্ন, শেষবারের মতো কোনো কিছু জানার বিষয় আছে কিনা? ওকে, কারো কোনো প্রশ্ন নেই, জানার বিষয় নেই। তাহলে আমাদের আজকের ক্লাসটা সেটা থেকে ছোট হলো। আজকের এই ক্লাসটা তাহলে আমরা আজকে এখানেই শেষ করি, নাকি বলেন? জি জি স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। আর নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের আবার হয়তো আমরা একটা ক্লাসে যুক্ত হব। আমরা চেষ্টা করছি অফলাইনে ক্লাসগুলো করতে, যাতে আমাদের কাজগুলো আমরা যথাযথভাবে এগিয়ে নিতে পারি এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি। ক্লাসে যুক্ত হওয়ার জন্য আপনাদের সময় সময় এখানে ইনভেস্ট করার জন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। আচ্ছা, আসসালামু আলাইকুম। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম।